আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিরাজ। আমি পড়াশোনা করতেছি বুয়েটে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে আমি তোমাদের নেব পরিবেশ রসায়ন লেকচার 1। তাহলে পরিবেশ রসায়নে যে টপিকগুলো আছে এগুলো আগে জেনে নেই। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসাগের চাপের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, বয়েলের সূত্র ও চার্লসের সূত্রের সমন্বয়, আদর্শ গ্যাস সূত্র বা আদর্শ গ্যাস সমীকরণ, গ্যাসের আণবিক ভর ও ঘনত্ব নির্ণয় এবং মোল সংখ্যা নির্ণয়, গ্যাসের আংশিক চাপ ও ডাল্টনের সূত্র, মোট চাপ নির্ণয়, গ্যাসের আংশিক চাপ ও মোল ভগ্নাংশ, গ্রাহামের ব্যাপন সূত্র, আরএমএস বেগ, গড় বেগ, সম্ভাব্য বেগ এবং গ্যাসের গতিশক্তি নির্ণয়, বাস্তব গ্যাসের ভান ডার ওয়ালস সমীকরণ, সংকোচনশীল গুণাঙ্ক ও আদর্শ আচরণ, বাস্তব গ্যাসের আদর্শ আচরণ, অ্যাসিড বৃষ্টির কারণ ও প্রতিকার, আরহেনিয়াসের তত্ত্ব, ব্রনস্টেড লাউরি তত্ত্ব ও অনুবন্ধী অম্লক্ষারক, অ্যাসিড ও ক্ষার সম্পর্কিত লুইস তত্ত্ব, সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড। মানদণ্ডগুলো কি কি? খরতা, পিএইচ, ডিও, বিওডি, টিডিএস। আজকে আমরা মোটামুটি 4টা টপিক পড়ব লেকচার 1-এ। তাহলে প্রথমে আসি বয়েলের সূত্র ও চার্লসের সূত্র। প্রথমে পড়ব বয়েলের সূত্র। বয়েলের সূত্রটা হচ্ছে তাপমাত্রা যখন স্থির তখন চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক। আমরা দেখি যে একটা গ্যাস পাত্রে মনে করি গ্যাস ভর্তি আছে। যদি গ্যাস ভর্তি থাকে উপর থেকে আমরা যদি উপরে একটা ঢাকনা আছে, উপর থেকে যদি আমরা চাপ দেই তাহলে দেখা যাবে যে ঢাকনাটি নিচে নেমে যাবে, অর্থাৎ গ্যাসের আয়তন যে আছে আয়তনটা হ্রাস পাবে। এখান থেকে আমরা বলতে পারি যে চাপ চাপ বাড়ালে আয়তন হ্রাস পাবে, মানে চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। এখানে অবশ্যই তাপমাত্রাটা স্থির। তাপমাত্রা স্থির থাকলে চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। এখানে যদি আমরা সমানুপাতিক ধ্রুব তুলে দেই, একটা ধ্রুবক নিয়ে আসি কে, তাহলে পিভি সমান হইতেছে কে, মানে পিভি সমান ধ্রুবক। যদি দুইটা ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে চাপ পি 1, দ্বিতীয় পি আয়তন ভি 1, দ্বিতীয় ক্ষেত্রে চাপ পি 2, আয়তন ভি 2 হয়, তখন আমরা এখান থেকে পাবো যে পি 1 ভি 1 সমান পি 2 ভি 2। তিনটে ক্ষেত্রে যদি হয়, সরি, ভি 2, তিনটে ক্ষেত্রে যদি হয় তাহলে পি 1 ভি 1 সমান পি 2 ভি 2 সমান পি 3 ভি 3 আমরা লিখতে পারবো। তাহলে এখান থেকে আসতেছে পিভি সমান কে, আর চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। এখানে আমরা যদি চাপ এবং আয়তন মানে চাপ ভিএস আয়তন লেখচিত্র আট করি, তাহলে চাপের সাথে আয়তনের সম্পর্ক কিরকম পাবো? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে চাপ বাড়ালে আয়তন কমবে। লেখচিত্রটা হবে এরকম, দেখতে অধিবৃত্তের মতো, অধিবৃত্তীয় বা হাইপারবলিক লেখচিত্রটা। তাহলে বয়েলের সূত্র হলো, এখন আমরা আসি চার্লসের সূত্র।
চার্লসের সূত্র কার মধ্যে, কার কার মধ্যে? চার্লসের সূত্র হলো আয়তন ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক। এর চাপটা অবশ্যই স্থির। একটা গ্যাস পাত্রে যদি নিচ থেকে আমরা হিট দেই, তাহলে দেখা যাবে গ্যাসের যে আয়তনটা, ধরি এইখান থেকে গ্যাস আছে, না ভর্তি আছে, মনে করি যে গ্যাস পাত্রতে গ্যাস ভর্তি আছে। যদি তাপমাত্রা দেই বা হিট দেই, তাহলে দেখা যাবে যে এখান থেকে গ্যাস বের হয়ে যাবে, মানে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। তাপমাত্রা আর আয়তনের মধ্যে সম্পর্ক হইতেছে, তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি, গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। মানে তাপমাত্রা যত বাড়াবো, আয়তন তত বাড়বে। তার মানে আয়তন তাপমাত্রার সমানুপাতিক। তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বাড়বে, আয়তন বৃদ্ধি পাবে। তাপমাত্রা হ্রাস করলে আয়তনও হ্রাস পাবে। এখানে যদি আমরা সমানুপাতিক তুলে দেই, একটা ধ্রুবক কে নেই, তাহলে ভি সমান কেটি। এইখান থেকে আমরা পাবো যে ভি বাই টি সমান ধ্রুবক। অর্থাৎ দুইটা ক্ষেত্রে যদি বিবেচনা করি, তাহলে ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু। এ হইতেছে চার্লসের সূত্র। চার্লসের সূত্রে ভি সমান কেটি। এটা অনেকটা দেখতে ওয়াই ইকুয়াল এম এক্স এর মতো। তাহলে আমরা তাপমাত্রার সাথে আয়তনের, মানে তাপমাত্রা পিএস আয়তনের যদি লেখচিত্র আঁকি, তাহলে লেখচিত্রটা কিরকম হবে? এটা ওয়াই ইকুয়াল এম এক্স, আমরা সরলরেখায় পড়েছি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। মানে লেখচিত্রটা হবে এইরকম। তাপমাত্রা বাড়ালে আয়তনও বাড়বে। এই লেখচিত্রে যেহেতু চাপ স্থির, সেই জন্য এই লেখচিত্রটাকে বলে আইসোবার। যেহেতু চাপ স্থির, এর নাম আইসোবার। তাহলে চার্লসের সূত্রে যে লেখচিত্র আমরা পাই, সেটা হচ্ছে, তার নাম আইসোবার। চার্লসের সূত্রকে আমরা আরেকভাবে লিখতে পারি যে পূর্বে যদি আয়তন ভি নট ধরি, পরে যে আয়তনটা হবে সেটা ভি। তাহলে সূত্রটা এরকম হবে, ভি সমান ভি নট ইন্টু ওয়ান প্লাস টি বাই 293। এখানে টিটা, এই টিটা হবে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা, মানে ডিগ্রি, কত ডিগ্রি সেলসিয়াস সেটা হবে 10। এখানে যদি আমরা -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন বের করি, আয়তন হবে ভি সমান ভি নট ওয়ান -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে ওয়ান, এখানে আসলো ওয়ান, ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো, তাহলে যে আয়তনটা পেলাম জিরো। তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন হলো শূন্য।
এই জন্য -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাকে বলে পরম শূন্য তাপমাত্রা। -273 ডিগ্রি সেলসিয়াস মানে হইলো 1 কেলভিন। 1 কেলভিন না, 0 কেলভিন। 0 কেলভিনটা হইতেছে পরম শূন্য তাপমাত্রা। তাহলে বয়লের সূত্র, চার্লসের সূত্র শেষ। এখন এখন আসি বয়লের সূত্র ও চার্লসের সূত্রের সমন্বয়। বয়লের সূত্রে আমরা পাইলাম চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। বয়লের সূত্রে, চার্লসের সূত্রে পাইছি যে আয়তন তাপমাত্রার সমানুপাতিক। তাহলে এখান দিয়ে আয়তন চাপের ব্যস্তানুপাতিক লেখা যায়। দুই সূত্র যদি একখানে করি আমরা লিখতে পারি যে ভি সমানুপাতিক টি বাই পি। এখানেও আমরা সেম কাজ করি, সমানুপাতিক তুলে দেওয়ার জন্য একটা ধ্রুবক নিয়ে আসি কে। তাহলে ভি সমান কে ইন্টু টি বাই পি। এখান থেকে লেখা যায় যে পিভি বাই টি সমান ধ্রুবক। দুইটা ক্ষেত্রে যখন চিন্তা করব যে প্রথম ক্ষেত্রে চাপ আয়তন তাপমাত্রা হইল P1 V1 T1, দ্বিতীয় ক্ষেত্রে P2 V2 T2। এখান থেকে আমরা লিখতে পারবো যে P1 V1/T1 সমান P2 V2/T2। এটা হচ্ছে বয়লের সূত্র ও চার্লসের সূত্রের সমন্বয় সূত্র। গেলুসাকের চাপের সূত্র। গেলুসাকের চাপের সূত্রে চাপ ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক। এখানে আয়তনটা স্থির, তাহলে আয়তন স্থির থাকলে যদি তাপমাত্রা বৃদ্ধি পায় চাপও বৃদ্ধি পাবে। তাপমাত্রা যদি বৃদ্ধি করি চাপও বৃদ্ধি পাবে। তাপমাত্রা যদি হ্রাস করি চাপও হ্রাস পাবে। মানে স্থির আয়তনে চাপ তাপমাত্রার সমানুপাতিক। এখান থেকে লিখতে পারি যে পি সমান কেটি। সমানুপাতিক তুলে দিলে না, এদিকে টি যদি নিয়ে আসি তাহলে পি বাই টি সমান কে। তো এটা ক্ষেত্রের কথা চিন্তা করলে P1/T1 সমান P2/T2 লিখতে পারি আমরা। P সমান কেটি, এটা একটা y=mx এর মতো। যদি তাপমাত্রা চাপের লেখচিত্র আগে তাপমাত্রার সাপেক্ষে চাপের, তাহলে দেখা যাবে যে এর একটা মূলবিন্দুগামী সরলরেখা পাওয়া যাবে y=mx। তাপমাত্রা বাড়লে চাপও বাড়বে। এই সূত্রটাকেও আমরা আরেকভাবে লিখতে পারি যে প্রথমে যদি চাপ পি নট, পরে যদি চাপ হয় পি, তাহলে আমরা লিখতে পারবো পি সমান পি নট ইন্টু 1 প্লাস টি বাই 273। এখানে টিটা হলো সেলসিয়াস স্কেলের তাপমাত্রা। এটা থেকেও আমরা এই সম্পর্কে আসতে পারি। কিভাবে? এখান থেকে পাবো যে পি সমান পি নট লসাগু 293। তাহলে এখানে আসতেছে 273 প্লাস টি। মানে সেলসিয়াস স্কেলের সাথে আমরা যদি 273 যোগ করি তাহলে আমরা কেলভিন স্কেলের তাপমাত্রা পাবো। এখান থেকে লিখতে পারি যে
পি নট কেলভিন স্কয়ার তাপমাত্রা যদি ক্যাপিটাল টি ধরি, তাহলে আগে তো চাপ, শুরুতে চাপ যেটা ছিল সেটা পি নট আর 273, এগুলো যেহেতু ধ্রুবক, এখান থেকে লেখা যায় যে পি সমানুপাতিক টি। এই সূত্র থেকেও আমরা ওই সূত্রে আসতে পারি। তাহলে আমাদের বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসাকের চাপের সূত্র শেষ। এখন পড়বো অ্যাভোগাড্রোর সূত্র, আদর্শ গ্যাস সূত্র বা আদর্শ গ্যাসের সমীকরণ। প্রথমে অ্যাভোগাড্রোর সূত্র পড়ি। অ্যাভোগাড্রোর সূত্রটা হলো আয়তন ও মোল সংখ্যার মধ্যে সম্পর্ক। আমরা গ্যাসের পরিমাণ যত বাড়াবো, মানে গ্যাসের মোল সংখ্যা যত বাড়াবো, আয়তন অবশ্যই তত বৃদ্ধি পাবে। চাপ, তাপমাত্রা এগুলো যদি স্থির রাখি, তাহলে দেখা যাবে যে গ্যাসের পরিমাণটা মানে মোল সংখ্যাটা যত বৃদ্ধি করবো, আয়তন তত বৃদ্ধি পাবে। মানে ভি সমানুপাতিক এন। এ হইতেছে অ্যাভোগাড্রোর সূত্র। এখন আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে চার্লসের বয়েলের সূত্রে আমরা পেলাম ভি সমানুপাতিক 1/p। চার্লসের সূত্রে পাইলাম ভি সমানুপাতিক টি। আর অ্যাভোগাড্রোর সূত্রে পেলাম ভি সমানুপাতিক এন। তিনটা সূত্রকে আমরা যদি একত্রে করি, তারপর ভি সমানুপাতিক উপরে এন টি বাই পি, সমানুপাতিক তুলে দিলে ভি সমান কে, সমানুপাতিক তুলে দিয়ে এখানে যে ধ্রুবকটা নিয়ে আসবো সেটা হইল আর। আর কি? আর হইতেছে আদর্শ গ্যাসের মোলার গ্যাস ধ্রুবক। এখান থেকে পারবো যে পিভি সমান এন আর টি। পিভি সমান এন আর টি হলো আদর্শ গ্যাসের সমীকরণ বা আদর্শ গ্যাস সমীকরণ। আর হইতেছে এখানে মোলার গ্যাস ধ্রুবক। আর এর মান সিজি এককে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। যদি সিজি এককে করি 8.314, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় চাপটা অ্যাটমসফিয়ারে থেকে আয়তনটা লিটারে থাকে, তখন আমরা যে এককটা ব্যবহার করবো সেটা হলো 0.0821 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে আমরা দুইটাই মনে রাখবো। আদর্শ গ্যাসের যখন সিজিএস এককে বসাবো 8.314, আর যখন মোলার মানে লিটার আর অ্যাটমসফিয়ার এককে করব তখন 0.0821। গ্যাসের আণবিক ভর ও ঘনত্ব নির্ণয়। প্রথমে মোল সংখ্যা নির্ণয়টা জেনে নেই। মোল সংখ্যা আমরা কিভাবে বের করব? মোল সংখ্যা বের করতে পারি তিন ভাবে। একটা হলো ভর, আমাদের কোনো গ্যাসের ভর দেওয়া থাকলে সেই ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করলে আমরা মোল সংখ্যা পাবো। আবার কোনো গ্যাসের আয়তন দেওয়া থাকলে এসটিপি তে সেটা 5.4 দ্বারা ভাগ করলে মোল সংখ্যা পাবো। আবার কোনো গ্যাসের যদি অণুর সংখ্যা দেওয়া থাকে, তাহলে অণুর সংখ্যাকে
অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যার মান n এর মান হইতেছে 6.023 গুণন 10⁻23, এটা n এর মান। তাহলে কোন গ্যাসের অণুর সংখ্যাকে 6.023 ইন্টু 10⁻23 দ্বারা ভাগ করলে আমরা মোল সংখ্যা পাবো। তাহলে মোল সংখ্যা আমরা ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করলে পাবো, আয়তনকে 22.4 লিটার মানে 22.4 দ্বারা ভাগ করলে পাবো, আর অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা মোল সংখ্যা পাবো। এখন গ্যাসের আণবিক ভর নির্ণয় করব। আদর্শ গ্যাস সমীকরণে আমরা পড়লাম যে পিভি সমান এনআর টি। এইখান থেকে পাবো যে আণবিক ভর যেহেতু নির্ণয় করব, মোল সংখ্যাকে ভর ভাগ আণবিক ভর লিখতে পারবো। এইখান থেকে আমরা পারবো যে এম সমান, এম যদি এদিকে আসে তাহলে এদিকে থাকবে ডব্লিউ আর টি, আর পিভি তো এম এর সাথে গুণ অবস্থায় থাকবে, এদিকে ভাগ হয়ে যাবে, মানে ডব্লিউ আর টি বাই পিভি এম সমান। এই সূত্রের সাহায্যে আমরা অনেক ক্ষেত্রে মানে অনেক সময় দেখা যাবে যে ভর দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, আণবিক ভর লাগতেছে। এই সূত্রের সাহায্যে আমরা আণবিক ভর ডিরেক্ট বের করবো। যদি কারো মনে না থাকে তাহলে আমরা এই সূত্রের সাহায্যে বের করে করব। পিভি সমান এনআরটি দেবো, এন সমান দেন দেবো ডব্লিউ বাই এম, দেন এম এর মান আমরা বের করবো। এখন ঘনত্ব নির্ণয়, পিভি সমান ডব্লিউ বাই এম আর টি। এখন ঘনত্ব ডেনসিটি, ঘনত্বকে কেমিস্ট্রিতে এখানে আমরা ডি দ্বারা প্রকাশ করব। আমরা নবম দশম শ্রেণীতে ঘনত্বের একটা সূত্রে পড়েছিলাম, সেটা হলো রো সমান এম বাই বি, ভি। এখানে এমটা হলো ভর আর ভিটা হলো আয়তন, মানে একক আয়তনের ভরের পরিমাণকে ঘনত্ব বলে। এখানে যেহেতু ভরকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করলাম, তাহলে ডি সমান আমরা দিতে পারি ডব্লিউ বাই ভি। তাহলে ভরকে আমরা আয়তন দ্বারা যদি ভাগ করি ঘনত্ব পাবো। এখানে ডব্লিউ বাই ভি এখানে নিয়ে আসি, তাহলে এদিকে এম পার করে দেই, তাহলে পিএম সমান ডব্লিউ বাই ভি আর টি। অতএব লেখা যায় পিএম সমান ডব্লিউ বাই ভি এর জায়গায় লিখতে পারি ঘনত্ব ডেনসিটি টি, তাহলে পিএম সমান ডি আর টি লিখতে পারি। আমরা যখন ঘনত্ব বের করবো তখন এই সূত্র ইউজ করব, পিএম সমান ডি আর টি। আর আণবিক ভর যখন বের করবো তখন ডব্লিউ আর টি বাই পিভি। তাহলে মোল সংখ্যা তো আমরা আগেই পড়েছি, ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করলে মোল সংখ্যা, আয়তনকে 22.4 দ্বারা ভাগ করলে মোল সংখ্যা পাবো, আবার অণুর সংখ্যাকে 6.023 ইন্টু 10⁻23 মানে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করলে মোল সংখ্যা পাবো। ঘনত্বের সাথে চাপ, চাপ এর সম্পর্ক, আবার ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক আমরা পাইলাম যে পিএম সমান ডি আর টি। এইখান থেকে পাওয়া যায় মানে এম, এম তো একটা গ্যাসের জন্য ফিক্সড আণবিক ভর, যদি তাপমাত্রাও ফিক্সড থাকে তাহলে চাপ এবং ঘনত্ব সম্পর্ক হবে সমানুপাতিক, মানে ঘনত্ব বাড়ালে চাপ বাড়বে, ঘনত্ব কমালে মানে চাপ বাড়ালে ঘনত্ব বাড়বে, চাপ কমালে ঘনত্ব কমবে। সমানুপাতিক তুলে দেই, একটা ধ্রুবক নিয়ে আসি কে, তাহলে পি সমান কেডি। এখান থেকে যেটা পাবো যে পি বাই ডি সমান ধ্রুবক,
অর্থাৎ দুইটা ক্ষেত্রের কথা চিন্তা করলে P1/D1 সমান P2/D2। তাহলে চাপ এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক আমরা পাইলাম, চাপ ঘনত্বের সমানুপাতিক এবং P1/D1 সমান P2/D2। এখন ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক, এইদিকে ঘনত্ব চাপ যদি স্থির রাখি তাহলে ঘনত্ব তাপমাত্রা সমানুপাতিক, মানে ঘনত্ব আর তাপমাত্রা সমানুপাতিক না, ঘনত্ব তাপমাত্রা একই দিকে, যেদিকে তাপমাত্রা ভাগ হয়ে যাবে, মানে ঘনত্ব তাপমাত্রার স্থানানুপাতিক। তাহলে ঘনত্ব আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক, তাপমাত্রা বৃদ্ধি করলে ঘনত্ব হ্রাস পাবে আর তাপমাত্রা হ্রাস করলে ঘনত্ব বৃদ্ধি পাবে। সমানুপাতিক তুলে দিলে ধ্রুবক কে নিয়ে আসি, তাহলে ডিটি সমান ধ্রুবক কে। দুইটা ক্ষেত্রের কথা চিন্তা করলে D1 সমান D2 ইহা হইতেছে ঘনত্ব এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক। অনেক জায়গায় যদি আয়তন চাপ স্থির থেকে তখন ঘনত্ব এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক লাগে, ব্যবহার করব D1 T1/D2 চাপ এবং আয়তনের বিভিন্ন একক সম্পর্কে এখন জেনে নিই। তাহলে চাপের আমরা কোন কোন একক ব্যবহার করি সেগুলো আগে মনে করি। চাপের আয়তন নিউটন পার মিটার স্কয়ার, যেটাকে প্যাসকেল বলে, এটা এসআই এককে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটিএম এককটি ব্যবহার করব। অনেক জায়গায় পাওয়া মিলিমিটার মার্কারি, সেন্টিমিটার মার্কারি, আর কোন একক ইউজ করতে পারি, প্যাসকেল। কিলো প্যাসকেল না হয় 1000 দ্বারা ভাগ দিলে কিলো প্যাসকেলে আসবে। তাহলে গেল এটিএম, মিলিমিটার মার্কারি, সেন্টিমিটার মার্কারি, আর হচ্ছে বার, টর। এগুলো অবশ্য কম ইউজ হয়। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটিএম আর এসআই একক করলে নিউটন পার মিটার স্কয়ারটা ইউজ করব। আয়তনের কোন কোন একক আমরা ব্যবহার করি, আয়তন লিটার, এসআই এককে করলে মিটার কিউব, সেন্টিমিটার কিউব আসে, মিলিলিটার, সিসি, তারপর ডেসিমিটার কিউব। এই এককগুলো আমরা আয়তনের ক্ষেত্রে ইউজ করব। তাহলে চাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক জানতে হবে, যে আমার এটিএম এককে লাগবে দেওয়া আছে সেন্টিমিটার মার্কারিতে, তাহলে যদি এটিএম আর সেন্টিমিটার মার্কারির মধ্যে সম্পর্ক না জানি তাহলে একক তো আমরা চেঞ্জ করতে পারবো না। 1 এটিএম সমান লিখতে পারি 760 মিলিমিটার মার্কারি সমান 76 সেন্টিমিটার মার্কারি সমান লিখতে পারি 760 টর সমান 1.01325 গুণন 10⁵ প্যাসকেল। কিলো প্যাসকেলে নিতে চাইলে 1000 দ্বারা ভাগ 1.325 কিলো প্যাসকেল
সমান 1 বার। আয়তনের বিভিন্ন এককগুলোর মধ্যে সম্পর্ক। 1 লিটার সমান আমরা লিখতে পারি 1000 মিলিলিটার সমান 1000 সেন্টিমিটার কিউব সমান লিখতে পারি 1000 সিসি। অর্থাৎ এই মিলিমিটার, সেন্টিমিটার কিউব আর সিসি তিনটা প্রায় সেমই, কারণ 1 লিটার সমান 1000 মিলিলিটার, 1000 সেন্টিমিটার কিউব, 1000 সিসি। 1 লিটার সমান আমরা লিখতে পারবো 1 ডিএম কিউব, মানে লিটার আর ডিএম কিউব একই। এসআই এককে যদি আমরা করি 1 লিটার সমান 10⁻³ মিটার কিউব। তাহলে 1 মিটার কিউব সমান আবার 1000 লিটার, 10⁻³ লিটার, আর 1 লিটার সমান 10⁻³ মিটার কিউব। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই লিটার আর মিটার কিউব এসআই এককে যখন করবো মিটার কিউবে করব, আর যখন লিটারে করব তখন তো লিটারে। বয়েলের সূত্রে যেটা পড়েছিলাম, চাপ আয়তনের ব্যস্তানুপাতিক, এখানে তাপমাত্রাটা ফিক্স ছিল। যখন এই যে তিনটা তাপমাত্রার ক্ষেত্রে নিচ্ছে, যে এই যে প্রথম টি ওয়ান তাপমাত্রা একটা, টি2 তাপমাত্রা একটা, টি3 তাপমাত্রা একটা লেখচিত্র পাইছে। এখন এখানে অনেক সময় এমসিকিউ প্রশ্নে আসে যে টি ওয়ান, টি2, টি3 এর মধ্যে সম্পর্ক কি, মানে টি1 বড় না টি2 বড়, না টি1, টি2, টি3 এর মধ্যে সম্পর্ক কোনটা বড় কোনটা ছোট, সেটা আসতে পারে। সেই জন্য আমরা কি করব, এখান থেকে একটা যদি দাগ টানি, মানে এখানে চাপটা ফিক্সড করে দিলাম, এই দাগের মধ্যে চাপ সমান। আমরা তাপমাত্রা আর আয়তনের মধ্যে চিন্তা করবো, তাপমাত্রা আয়তনের মধ্যে সম্পর্ক হলো তাপমাত্রা আয়তনের সমানুপাতিক, এটা হলো চার্লসের সূত্র অনুযায়ী। তার মানে তাপমাত্রা যখন কম চাপ তখন কম, তাপমাত্রা যখন একটু বেশি হবে, সরি, যখন আয়তন এই বিন্দুতে আয়তনের চাইতে এই বিন্দুতে আয়তন বেশি, এই বিন্দুতে আর একটু বেশি, তাহলে আয়তন আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক হলো সমানুপাতিক। তার মানে এই বিন্দুতে আয়তন তাপমাত্রার মধ্যে সম্পর্ক সমানুপাতিক, এই বিন্দুতে আয়তন কম তার মানে তাপমাত্রাও কম, এই বিন্দুতে আয়তন একটু বেশি তার মানে তাপমাত্রাও বেশি হবে, এই বিন্দুতে আয়তন আরো বেশি তাহলে তাপমাত্রা আরো বেশি হবে। তার মানে টি1, টি2, টি3 এর মধ্যে সম্পর্ক হবে টি3 গ্রেটার দেন টি2 গ্রেটার দেন টি1, মানে টি3টা বড়, টি1 ছোট, তার থেকে টি3 সবচেয়ে বড় আর টি1 সবচেয়ে ছোট, আর মাঝখানে টি2, মানে টি2 এর সাথে টি3 বড়, টি1 এর সাথে আবার টি2 বড়। এখন আর একটা লেখচিত্র আনি,
গেলুসেকের চাপের সূত্রে আমরা পাইছি যে চাপ আয়তনের চাপ তাপমাত্রার সমানুপাতিক, তাপমাত্রা বাড়ালে চাপ বাড়বে। আয়তন যেহেতু এখানে ফিক্সড, এখানে তিনটা আয়তনের ক্ষেত্রে আমরা লেখচিত্র আঁকছি যে V1 এর ক্ষেত্রে এটা, V2 এর ক্ষেত্রে এটা, V3 এর ক্ষেত্রে এটা। এখানে দেখবো যে V1 V2 V3 এর মধ্যে সম্পর্কটা কি। এই সম্পর্কটা এমসিকিউতে যদি আসে তাহলে আমরা কি করব, প্রথমে একটা এক্স অক্ষের উপর লম্ব আঁকবো। আঁকলে এই বিন্দুতে তাপমাত্রা, এই বিন্দুতে তাপমাত্রা, এই বিন্দুতে তাপমাত্রা ফিক্সড, মানে তাপমাত্রা স্থির। তার মানে এই বিন্দুতে যে আয়তনটা আছে, এই বিন্দুতে যে আয়তন আছে, এই বিন্দুতে যে আয়তন আছে, এদের মধ্যে সম্পর্কটা আমরা পাইলে V1 V2 V3 এর মধ্যে সম্পর্ক পেয়ে যাব। তাহলে চাপ এবং আয়তনের মধ্যে আমরা সম্পর্ক জানি বয়লের সূত্র অনুযায়ী চাপ আয়তনের ব্যস্তানুপাতিক, মানে চাপ যত বাড়বে আয়তন তত কমবে। তার মানে এই বিন্দুর চাইতে এই বিন্দুতে চাপ বেশি উপরের দিকে, এই বিন্দুতে আর একটু বেশি। তাহলে আমরা তো বয়লের সূত্র অনুযায়ী জানি চাপ যত বেশি হবে আয়তন তত কম হবে। মানে যেহেতু এই বিন্দুতে চাপ বেশি, এই বিন্দুতে আয়তন কম, এই বিন্দুতে চাপ আর একটু কম, এই বিন্দুতে আয়তন আর একটু বেশি হবে। এই বিন্দুতে চাপ ওর থেকেও কম, তার মানে এই বিন্দুতে আয়তন সর্বোচ্চ হবে। তাহলে আমরা V1 V2 V3 এর মধ্যে সম্পর্ক পেলাম। এমসিকিউ আমাদের এরকম লেখচিত্র দিয়ে প্রশ্ন করতে পারে। তাহলে আমরা 1 নম্বর ম্যাথে আসি। ম্যাথটা তুলে নাও। যে সূর্যের কেন্দ্রে যে গ্যাসগুলো আছে তাদের গড় আণবিক ভর, ঘনত্ব এবং চাপ দেওয়া আছে। বলছে সূর্যের কেন্দ্রের তাপমাত্রা কত, আণবিক ভর, ঘনত্ব, চাপ দেওয়া আছে, আর চেয়েছে কি তাপমাত্রা। তার মানে এগুলোর মধ্যে আমরা সম্পর্ক তো জানি, পিএম সমান ডিআরটি। ঘনত্ব বললেই এই সূত্র আমরা ইউজ করবো, পিএম সমান ডিআরটি। তবে আমরা ডিটা কোন এককে ইউজ করব সেটার উপর ডিপেন্ড করবে। ডিটার যদি ঘনত্ব আমরা কেজি পার মিটার কিউবে ইউজ করি, এখানে ঘনত্ব দেওয়া আছে গ্রাম পার লিটারে, তাহলে ঘনত্বটা এখানে দেওয়া আছে 1.5 গ্রাম পার লিটার, মানে 1 লিটার। এটাকে আমরা কেজি পার মিটার কিউবে নিয়ে আসি। তাহলে গ্রাম থেকে কেজিতে আনতে গেলে 10⁻³ মানে 1000 দ্বারা ভাগ করতে হয়। আর 1 লিটার সমান লিখতে পারি 10⁻³ মিটার কিউব। 10⁻³ তো বাদ যায়, আমরা লিখতে পারবো 1.5 কেজি পার মিটার কিউব, মানে গ্রাম পার লিটারে যা ছিল কেজি পার মিটার কিউবে একই। এখানে আণবিক ভরটা দেওয়া আছে 2। আণবিক ভরটা আমরা কোন এককে লিখি, মানে আমরা জানি অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের কথা যখন চিন্তা করব তখন 1 মোল অক্সিজেন সমান অক্সিজেনের আণবিক ভর হলো কত, 16 × 2 = 32 গ্রাম অক্সিজেন, মানে আণবিক ভর এখানে অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32। এটা অবশ্যই এসআই এককে আমরা যেহেতু করতেছি, এখানে আণবিক ভরটা কেজিতে আমরা আনবো। এখানে লিখতে হবে 2 × 10⁻³ কেজি। এটা অনেকেই ভুল করবে, কারণ অনেকে 2 দিয়েই চলে আসবে, কিন্তু এইটা আমাদের ক্ষেত্রে বিশেষ করে আমরা কেজিতে ব্যবহার করব আণবিক ভরটা।
আর চাপ তো দেওয়া আছে 1.1 ইন্টু 10^10। এখানে বসাই দেই যে 1.1 ইন্টু 10^10 আণবিক ভর হইতেছে 2 ইন্টু 10^-3, ঘনত্ব 1.5। এখন এসআই এককে যেহেতু করতেছি, আর এর মান ইউজ করবো 8.314, তাপমাত্রার মানটা বের করে দেবো। So 1.1 into 10^10 গুণন 2 into 10^-3 divided 1.5 গুণন 8.314। আসতেছে 17,64092.695। এত কেলভিন। তানজিম ভাই কারা? তানজিম প্রাইস প্লাস নাই এবে তাহলে আমরা তাপমাত্রা পাইলাম এত। টবার কিছু নাই, কারণ এখানে যেহেতু সূর্যের কথা বলা আছে, তাপমাত্রা একটু বেশি তো হবে। এটা আসছিল আমাদের সিকিউরওয়েড অ্যাডমিশন টেস্ট 2021 এই প্রশ্নটা। তাহলে এখানে যে আমি অ্যাডমিশনের পর অবশ্য পড়াইতেছি না, তোমাদের যেগুলো যেগুলো লাগে সেগুলো আমি অ্যাডমিশনের বই থেকে এবং একাডেমিক দুইটার বই থেকেই আমি কালেক্ট করে নিছি। যেগুলো লাগবে না সেগুলো অবশ্যই পড়বো না ইনশাল্লাহ। তাহলে ম্যাথটা তোলা হলে আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি। নেক্সট ম্যাথে বলা হচ্ছে একটি অ্যারোসল স্প্রে ক্যানের ধারণ ক্ষমতা দেওয়া আছে 350 মিলিলিটার। এতে 3.2 গ্রাম প্রোপেন গ্যাস আছে। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই গ্যাসের ভিতরে চাপ কত সেটা আস্ক করছে। তাহলে আমরা জানি যে পিভি সমান এনআরটি। পিভি সমান, এখানে ভর যেহেতু দেওয়া আছে এম ভাগ ডব্লিউ ভাগ ভি লিখতে পারি। এন সমান মোল সংখ্যা সমান ডব্লিউ ভাগ ভর ভাগ আণবিক ভর। এখান থেকে আমরা চাপের মানটা বের করব। এখন বাকি এককগুলো দেখি যে আয়তনটা মিলিলিটারে আছে, লিটারে নিয়ে আসার জন্য 1000 দ্বারা ভাগ করি। 350 কে যদি 1000 দ্বারা ভাগ করে তাহলে আসে 0.35 লিটার। তাহলে ডব্লিউ ভর হইতেছে 3.2 গ্রাম। প্রোপেনের সংকেত হইল, যারা এখনো জৈব যৌগ পড়ো নাই তারা অবশ্যই 9-10 পড়ে আসছো। প্রোপেন হলো C3H8 প্রোপেন। তাহলে প্রোপেনের আণবিক ভর কত হবে? কার্বনের 12 গুণন 3 যোগ 8, তার মানে প্রোপেনের আণবিক ভর হইতেছে 44। আর তো মুখস্থ দিয়ে দিতেছে তাপমাত্রা কত? 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রা হইতেছে 20 যোগ 273 মানে 293 কেলভিন। এখানে আমরা চাপ, যেহেতু আয়তন লিটারে বসাইলাম, চাপ অ্যাটমসফিয়ার এককে পাবো। তাহলে আর এর মানটা আমরা ইউজ করব লিটার অ্যাটমসফিয়ার এককটা, মানে 0.31 0.0821 এটা ইউজ করবো আমরা।
তাহলে চাপ তো বের করবো, আয়তন হইতেছে 0.35 লিটার, ভর 3.2 ভাগ আণবিক ভর 44, আর এর মান 0.0821, আর তাপমাত্রা হইতেছে 293 কেলভিন। ক্যালকুলেটর এখন বসাই দেই। 3.2 গুণন 0.0821 গুণন 293 ডিভাইডেড 44 গুণন 0.35, তাহলে চাপ আসতেছে 4.9985, মানে 999 দিতে পারি এটিএম। তাহলে এখানে বলা ছিল যে অ্যারোসেল স্প্রে ক্যানের ধারণ ক্ষমতা 395 মিলিলিটার। প্রোপেন গ্যাসের ভর দেওয়া আছে, আণবিক ভর তো আমরা বের করব, তাপমাত্রা দেওয়া আছে, চাপ শেষ। তাহলে পিভি সমান এনআরটি, এন সমান আমরা লিখতে পারি ডব্লিউ ভাগ এম। এখান থেকে সবগুলো মান বসে দিয়ে চাপের মানটা আমরা বের করে নিলাম। তাহলে নেক্সট ম্যাথে বলা আছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি বায়ুশূন্য 10 লিটার আয়তনের সিলিন্ডারে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস, 2 গ্রাম ডিউটেরিয়াম গ্যাস আছে। বলছে গ্যাসের মোট চাপ কত। সেম সিস্টেমেই আমরা জানি পিভি সমান এনআরটি। এখানে মানগুলো দেখি, আয়তন দেওয়া আছে 10 লিটার, তাপমাত্রা 273 যোগ 20 মানে 293, তাপমাত্রা দেওয়া আছে। মোল সংখ্যা, এখানে মোল সংখ্যায় বলা আছে যে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস, 2 গ্রাম ডিউটেরিয়াম গ্যাস। এখন মোল সংখ্যা দুইটার বের করবো, হাইড্রোজেনের মোল সংখ্যা বের করবো, ডিউটেরিয়ামের মোল সংখ্যা বের করবো। যোগ করলে আমরা টোটাল মোল সংখ্যা পাবো। তাহলে হাইড্রোজেনের মোল সংখ্যা কত? হাইড্রোজেনের মোল সংখ্যা হলো হাইড্রোজেনের ভর ভাগ হাইড্রোজেনের আণবিক ভর, মানে 1। ডিউটেরিয়াম, এখন ডিউটেরিয়াম সম্পর্কে আমরা যদি না জানি তাহলে ডিউটেরিয়ামের আণবিক ভর কিভাবে জানবো? হাইড্রোজেনের 7টা আইসোটোপ আছে, এর মধ্যে প্রথমটা হলো প্রোটিয়াম। প্রোটিয়ামের ক্ষেত্রে হাইড্রোজেনের ভর সংখ্যা হলো 1। দ্বিতীয়টা হলো ডিউটেরিয়াম, ডিউটেরিয়ামে হাইড্রোজেনের ভর সংখ্যা 2। তৃতীয়টা ট্রিটিয়াম, ট্রিটিয়ামে হাইড্রোজেনের ভর সংখ্যা 3। সরি, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা নিচে লেখা হয়। তাহলে প্রোটিয়ামে হাইড্রোজেনের ভর সংখ্যা, যেটাকে হাইড্রোজেন বলেই চিনি, 1। ডিউটেরিয়ামে হাইড্রোজেনের ভর সংখ্যা হলো 2। ট্রিটিয়ামে হাইড্রোজেনের ভর সংখ্যা 3। এখানে ডিউটেরিয়ামের ক্ষেত্রে তাহলে D2 এর আণবিক ভর কত হবে? 2 দুগুণে 4। তাহলে নিচে হবে আণবিক ভর, উপরে ভর সংখ্যা হলো 2, তাহলে আমরা পাবো 0.5 মোল। এখান থেকে টোটাল মোল সংখ্যা বের করে নেই, যে হাইড্রোজেনের 1, ডিউটেরিয়ামের 0.5, মানে 1.5 মোল। তাহলে চাপ আমরা বের করব, মোট চাপ বের করব। আয়তন হইতেছে, এখানে মোল সংখ্যাটা টোটাল মোল সংখ্যা, মোট চাপ চাইছে, তাহলে টোটাল চাপ পিটি দিতে পারি। আমরা যদি আলাদা আলাদা ভাবে হাইড্রোজেনের বের করতাম, হাইড্রোজেনের মোল সংখ্যা দিয়ে হাইড্রোজেনের চাপ বের করতাম, ও ডিউটেরিয়ামের ভর সংখ্যা দিয়ে ডিউটেরিয়ামের মোল সংখ্যা বের করে ডিউটেরিয়ামের চাপ বের করতাম,
বের করে যদি যোগ করতাম তারপরেও মোট চাপ পাইতাম, কিন্তু এখানে টোটাল মোল সংখ্যা দিয়ে আমরা করতেছি, তাহলে টোটাল চাপই পাবো, মোট চাপ। আয়তন হচ্ছে 10 লিটার, মোল সংখ্যা 1.5 মোল। এখানে লিটার লিটার একক যেহেতু ইউজ করতেছি, আর এর মান 0.0821, যদি এসআই একক ব্যবহার করতাম মিটার কিউবে আয়তন লিখতাম তখন 8.314 লিখতাম। আর তাপমাত্রা দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস, মানে 293 কেলভিন। এখান থেকে মোট চাপ পাবো 1.5 গুণন 0.0821 গুণন 293 ডিভাইডেড 10, মানে 3.6082, 60829 দেওয়া আছে, 823 দিতে পারি, এত এটিএম চাপ। তাহলে ম্যাথটা তোলা হলে আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি। তাহলে নেক্সট ম্যাথে বলা আছে 4 নম্বর ম্যাথে, একজন লোক এক নিঃশ্বাসে 200 মিলিলিটার বায়ু গ্রহণ করে। বায়ুর তাপমাত্রা দেওয়া আছে 17 ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসের চাপ দেওয়া আছে 760 মিলিমিটার মার্কারি। লোকটি একেবারে কতখানি গ্যাসাণু গ্রহণ করবে, তার মানে গ্যাসের অণুর সংখ্যা চাইছে এখানে। তাহলে চাপ, আয়তন, তাপমাত্রা যেহেতু দেওয়া আছে, আমরা তো চেম সূত্র পিভি সমান এন আর টি। এখানে যেহেতু অণুর সংখ্যা চেয়েছে, তাই আমরা এন সমান আমরা লিখতে পারবো এন বাই এন এ, মানে অণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। আমরা এন এর মান মানে অণুর সংখ্যা মানটা বের করব। এখানে আসতেছে এন এ পিভি, আর আর আরটি যেহেতু গড় অবস্থায় আছে এদিকে ভাগ হয়ে যাবে। এখন সবগুলো মান বসাই দেই। বি হচ্ছে 200 মিলিলিটার, মানে 1000 দ্বারা ভাগ করলে লিটারে পারবো 0.2 লিটার। এনে তো 6.023 ইন্টু 10^23, চাপ হইতেছে 760 মিলিমিটার মার্কারি। মানে আমরা এটিএম এককে যখন ইউজ করব তখন 760 মিলিমিটার মার্কারি হলো 1 এটিএম, মানে 760 কে 760 দ্বারা যদি আমরা ভাগ করি 1 এটিএম। চাপ, আয়তন, তাপমাত্রা। তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? 27 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কেলভিনে নিয়ে আসতে গেলে 27 যোগ 293 সমান 300 কেলভিন। এখন মানগুলো বসাই দেই। এন এর মান 6.023 ইন্টু 10^23 গুণন চাপ হইতেছে 1 এটিএম গুণন আয়তন হইতেছে 0.2 লিটার। আর এর মান যেহেতু লিটার এটিএম একক ব্যবহার করলাম, মানের মান হবে 0.0821। তাপমাত্রা হইতেছে 300 কেলভিন। ক্যালকুলেটরে যদি বসাই দেই 6.023 ইন্টু 10^23 গুণন 1 গুণন 0.2 ডিভাইডেড 0.0821 গুণন 300 সমান আমরা অনুসংখ্যা পারবো যে 4.8907, তার মানে 4.89 ইন্টু 10^21। তাহলে আমরা একেবারে 4.89 ইন্টু 10^21 গ্যাসাণু গ্রহণ করব। এভাবে আমরা চাপ, আয়তন, তাপমাত্রা যদি দেওয়া থাকে অনেক সময়, তাহলে অণুর সংখ্যাও বের করে নিতে পারবো।
তাহলে 4 শেষ। এখন 5 নম্বর ম্যাথে যাই। বলা আছে একটি খোলা আধারে উপস্থিত বায়ুর তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। বলছে আধারটি কত তাপমাত্রায় উত্তপ্ত করলে বায়ুর 3/5 অংশ বেরিয়ে যাবে। একটা একটা গ্যাস পাত্রে যদি গ্যাস ভর্তি থাকে, এখন নিচ থেকে যদি আমরা তাপমাত্রা দেই, হিট দেই, তাহলে আমরা জানি কি গ্যাসের আয়তনটা বৃদ্ধি পাবে। গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে বলতে কি গ্যাসের আয়তনগুলা যেহেতু ভর্তি যদি থাকে, তাহলে দেখা যাবে যে গ্যাসগুলো বের হয়ে যাচ্ছে। এইভাবে বলছে যে বায়ুর 3/5 অংশ বেরিয়ে যাবে। তাহলে থাকবে কতটুকু? 2/5 অংশ। মানে গ্যাসের যে পরিমাণটা ছিল সেটার 3/5 মানে 5/3 বেরিয়ে যাবে, আর 5/2 থাকবে। এখানে পূর্বে যে গ্যাসটা মানে গ্যাস ছিল তার মোল সংখ্যা যদি n ধরি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাবে যে n এর 3/2 মানে 3/5 অংশ বেরিয়ে যাবে। তাহলে থাকবে কত? 2/5n। তাহলে 2/5 অংশ থাকবে। প্রথম ক্ষেত্রে তাপমাত্রা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, দ্বিতীয় ক্ষেত্রে তাপমাত্রা আমাদের চেয়েছে। তাহলে এখানে চাপ আয়তনের কথা যেহেতু বলে নাই, তাহলে চাপ আয়তন স্থির, এমন ক্ষেত্রে আমরা মোল সংখ্যার সাথে হিসাব করব তাপমাত্রার। মোল সংখ্যার সাথে তাপমাত্রার। আমরা জানি যে পিভি সমান এন আর টি। যখন চাপ আয়তন যখন স্থির রাখবো, এখানে মোল সংখ্যার সাথে তাপমাত্রার সম্পর্কটা কিরকম হবে? ব্যস্তানুপাতিক। মোল সংখ্যা আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক হবে ব্যস্তানুপাতিক। দুইটা যদি একখানে করি, এইখানে যে আমরা সমানুপাতিক ধ্রুবক তুলে নিলে আমরা পাবো যে এন টি সমান কে পাবো, মানে ধ্রুবক পাবো। মানে দুই ক্ষেত্রে আমরা চিন্তা করলে n1 t1 সমান n2 t2 পারবো। এইখান থেকে প্রথম ক্ষেত্রে n1 এর মান n, আর তাপমাত্রা প্রথম ক্ষেত্রে তাপমাত্রা হলো 27 ডিগ্রি সেলসিয়াস, মানে 27 যোগ 273 300 কেলভিন। n2 এর মান হইতেছে 2/5n গুণন তাপমাত্রা t2 হইতেছে, t2 আমরা তো বের করব, এখান থেকে t2 পাবো। তাহলে n উভয় পাশে যদি বাদ দেই, 5 × 300/2, তার মানে 750 কেলভিন। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা তাপমাত্রা পেলাম 750 কেলভিন। এই n1 t1 সমান n2 t2 অনেকে হয়তো বুঝে নাই। এইখান থেকে আমরা যদি লিখি যে n সমানুপাতিক 1/t, সমানুপাতিক যদি আমরা তুলে দেই, একটা ধ্রুবককে নিয়ে আসি, লিখতে পারবো nt সমান k। nt সমান k যেহেতু nt ধ্রুবক, দুই ক্ষেত্রে চিন্তা করলে n1 t1 সমান n2 t2 লিখতে পারবো।
তাহলে ম্যাথটা তোলা হলে আমরা নেক্সট ম্যাথে যাই। বলা আছে একটি ফ্লাক্সে 10 atm চাপে 10 লিটার হাইড্রোজেন গ্যাস ভর্তি আছে। 2 লিটার আয়তন বিশিষ্ট কয়টি বেলুনকে ওই সম্পূর্ণ গ্যাস দ্বারা ভর্তি করা যাবে? যখন একটি বেলুনের ভেতর হাইড্রোজেন গ্যাসের চাপ 2 atm হবে, তাপমাত্রা স্থির। তাপমাত্রা স্থিরের কথা যদি চিন্তা করি, তাহলে আমাকে যদি 10 লিটার গ্যাস দেয়, বলছে যে 10 লিটার গ্যাস দ্বারা মনে করি একটি বেলুন পূর্ণ করতে 2 লিটার গ্যাস লাগে, তাহলে 10 লিটার গ্যাস দ্বারা অবশ্যই 5টা বেলুন পূর্ণ করা যাবে। কিন্তু এখানে অবশ্যই চিন্তা করতে হবে যে এই বেলুনের যে চাপটা ছিল ভিতরে একটা বেলুনের, যাতে ওই 10 লিটার গ্যাসেরও চাপ সেমই থাকে। যদি সেম না থাকে তাহলে তো মানে এখানে যেমন 10 এটিএম, এই যে 10 এটিএম চাপের ক্ষেত্রে আয়তন হচ্ছে 50 লিটার। তাপমাত্রা যেহেতু স্থির, আমরা কি জানি চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। তার মানে 10 এটিএম চাপে আয়তন যত ছিল, 2 এটিএম চাপে যদি ভর্তি করি, সিলিন্ডারে ভর্তি করি, তাহলে আয়তন তো তত থাকবে না, আয়তন অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা 2 এটিএম চাপে আয়তন কত হবে সেটা আগে বের করে নিই, যে P1 V1 সমান P2 V2। প্রথম ক্ষেত্রে 10 এটিএম চাপের ক্ষেত্রে আয়তন ছিল 50, 2 এটিএম চাপের ক্ষেত্রে আয়তন কত হবে সেটা আমরা বের করে নেব। তাহলে V2 এর মান হচ্ছে 250 লিটার। তার মানে যখন 2 এটিএম চাপে বেলুনের ভেতর পূর্ণ করব, তখন 2 এটিএম চাপ করলে গ্যাসটার আয়তন হবে 250 লিটার। তাহলে একটা বেলুন পূর্ণ করতে লাগে 2 লিটার গ্যাস। 250 লিটার বেলুন দ্বারা মানে 250 লিটার গ্যাস দ্বারা কয়টি বেলুন পূর্ণ করা যাবে? অতএব বেলুন পূর্ণ করা যাবে সরি 250/2। একটি বেলুন পূর্ণ করতে লাগে 2 লিটার, তাহলে 250 লিটার দ্বারা 250/2 সমান 125টি বেলুন পূর্ণ করা যাবে। তাহলে ম্যাথটি তুলে নাও। বলা আছে নির্দিষ্ট তাপমাত্রায় ও 1 এটিএম চাপে কয়েকটি মার্বেল সহ গ্যাসের আয়তন 200 মিলিলিটার হয়। তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপকে দ্বিগুণ করা হলে ওই মার্বেল সহ গ্যাসের আয়তন হ্রাস পেয়ে 105 মিলিলিটার হয়। তাহলে মার্বেলের আয়তন চেয়েছি। আমরা তো বয়লের সূত্র, চার্লসের সূত্র, গেলোসেকের চাপের সূত্র এগুলা আমরা বললাম গ্যাসের ক্ষেত্রে। এখানে তাপমাত্রাটা স্থির, তার মানে তাপ আয়তনের মধ্যে সম্পর্ক P1 V1 সমান P2 V2। প্রথম ক্ষেত্রে চাপ ছিল 1 atm, কিন্তু প্রথম ক্ষেত্রে যে আয়তনটা দেওয়া আছে এখানে বলছে যে মার্বেল সহ গ্যাসের আয়তন,
মানে গ্যাসের আয়তন হলো 200, মানে গ্যাস মার্বেল সহ গ্যাসের আয়তন 200 মিলিলিটার। তাহলে শুধু গ্যাসের আয়তন 200 মিলিলিটার না, সেই জন্য এই টোটাল আয়তনটা থেকে যদি আমরা মার্বেলের আয়তনটা বাদ দেই, বাদ দিলে আমরা গ্যাসের আয়তন পাবো। তাহলে মার্বেলের আয়তনটাকে ধরে নেই যে মার্বেলের x মিলিলিটার। তাহলে পূর্বে আয়তন কত ছিল? V1, মার্বেল সহ গ্যাসের আয়তন 200। এখান থেকে যদি গ্যাসের আয়তন বাদ দিই আমরা, এখান থেকে মার্বেলের আয়তন বাদ দিলে আমরা শুধু গ্যাসের আয়তন পাবো। দ্বিতীয় ক্ষেত্রে মানে যখন চাপকে দ্বিগুণ করা হয়েছে তখন আয়তনটা হয়েছে মার্বেল সহ গ্যাসের আয়তন 105। একইভাবে যদি আমরা মার্বেলের আয়তন বাদ দেই, আমরা গ্যাসের আয়তন পেয়ে যাবো। প্রথম ক্ষেত্রে চাপ ছিল 1 atm, দ্বিতীয় ক্ষেত্রে চাপ দ্বিগুণ করা হয়েছে, তার মানে 2 atm। P2 এর মান 2 atm, আয়তন হইতেছে V2 এর মান 105 মাইনাস x। এখানে গুণ করে দিলে আমরা পাবো 200 মাইনাস x, 210 মাইনাস 2x। 2x মাইনাস x সমান 210 মাইনাস 200। এখান থেকে 2x থেকে x বাদ দিলে x সমান 10 মিলিলিটার। তাহলে মার্বেলের আয়তন আমরা পেলাম এখান থেকে 10 মিলিলিটার। আমাদের অবশ্যই এই ক্ষেত্রে দেখতে হবে যে গ্যাসের আয়তন দেওয়া আছে কিনা। এখানে বলছে যে মার্বেল সহ গ্যাসের আয়তন, যেহেতু গ্যাসের আয়তন দেওয়া নেই, মার্বেল সহ দেওয়া আছে, এই জন্য আমরা মার্বেল আয়তনটা বাদ দিয়ে গ্যাসের আয়তনটা বের করলাম। প্রথমে মার্বেল সহ গ্যাসের আয়তন ছিল 200, x বাদ দিলে আমরা গ্যাসের আয়তন পাবো। দ্বিতীয় ক্ষেত্রে যখন চাপ দ্বিগুণ করা হয়েছে তখন মার্বেল সহ গ্যাসের আয়তন ছিল 105, x বাদ দিলে আমরা শুধু গ্যাসের আয়তন পাবো। P1 V1 সমান P2 V2 দিয়ে আমরা মার্বেলের আয়তন বের করে দিলাম। তাহলে 8 নম্বর ম্যাথে বলা আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1.01 চাপে 1.01 atm চাপে কোন একটি গ্যাসের ঘনত্ব 1.13 গ্রাম পার লিটার। বলছে 780 মিলিমিটার মার্কারি চাপে গ্যাসটির ঘনত্ব কত হবে? তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফিক্সড। এখানে বলছে যে 1.01 atm চাপে ঘনত্ব ছিল 1.13, তাহলে 780 মিলিমিটার মার্কারি চাপে গ্যাসটির ঘনত্ব কত হবে? চাপ আর ঘনত্বের মধ্যে সম্পর্ক আমরা কি জানি? চাপ ঘনত্বের মধ্যে সম্পর্ক P1 বাই D1 সমান P2 বাই D2। প্রথম ক্ষেত্রে চাপ ছিল 1.01 atm, ঘনত্ব ছিল 1.13 গ্রাম পার লিটার। দ্বিতীয় ক্ষেত্রে চাপ 780 মিলিমিটার মার্কারি। তার মানে এখানে আমরা যদি এটিএম কে ইউজ করি তাহলে 780 বাই 760 এটিএম। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ঘনত্ব চেয়েছে, মানে D2 এর মান আমরা বের করে নেব। তাহলে P1 এর মান 1.01, D1 এর মান হচ্ছে 1.13, P2 780 বাই 760 বাই D2। D2 সমান আসছে 780 বাই 760 পূরণ 1.13 1.01।
780 গুণন 1.13 ডিভাইডেড 760 গুণন 1.01। এখান থেকে ঘনত্বটা পাওয়া যাবে 1.4825, মানে 483 দিতে পারি গ্রাম পার লিটার। যেহেতু এখানে ঘনত্বটা গ্রাম পার লিটারে ছিল, এটা গ্রাম পার লিটারে আসবে। চাপটা এটা, তো এইটা ক্ষেত্রে ওটা এটিএম, P2 এটিএম একক। তাহলে এখন নেক্সট ম্যাথে যাই। ম্যাথটা তুলে নাও। একটি লোহার সিলিন্ডারে 250 কিলোপ্যাসকেল চাপে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়াম গ্যাস ভর্তি আছে। বলছে সিলিন্ডারটি 1000 কিলোপ্যাসকেল চাপ সহ্য করতে পারে। আগুন লাগলে সিলিন্ডারটির গলনাঙ্ক তাপমাত্রায় গ্যাসের চাপ কত হবে? সিলিন্ডারটি ফেটে যাবে নাকি গলে যাবে তা ব্যাখ্যা করো। 27 ডিগ্রি সেলসিয়াস এখানে তাপমাত্রা স্থির আছে না, এখানে তাপমাত্রা তো স্থির নয়, এখানে কোনটা স্থির? আয়তনের কথা যেহেতু কোনো বলা নাই, আয়তনটা স্থির, তাহলে চাপ এবং তাপমাত্রার মধ্যে আমরা সম্পর্ক P1 বাই T1 সমান P2 বাই T2। ম্যাথটা তুলে নাও সবাই। প্রথমে চাপ ছিল 250, সরি 250 কিলোপ্যাসকেল। তাপমাত্রা দেওয়া ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 27 যোগ 273, 300 কেলভিন। বলছে যে গলনাঙ্ক তাপমাত্রায় গ্যাসের চাপ কত? গলনাঙ্ক তাপমাত্রা কত? 1800 কেলভিন। 1800 কেলভিন তাপমাত্রায় চাপটা কত সেটা বের করবো। তার মানে P2 মান আমরা বের করে নেব। P1 250 কিলোপ্যাসকেল, T1 হইতেছে 300 কেলভিন, P1, P2 বের করব, T2 হইতেছে 1800 কেলভিন। এখান থেকে আমরা P2 পারবো 1800
গুণন 250 ডিভাইডেড 300, 1500 কেলভিন। না, চাপ যেহেতু চাপ বের করবো, তাহলে প্রথমে চাপটা কিলো প্যাসকেলে ছিল, পরবর্তীতে কিলো প্যাসকেলে হবে 1500 কিলো প্যাসকেল। কিন্তু এখানে বলা আছে যে সিলিন্ডারটি 1000 কিলো প্যাসকেল চাপ সহ্য করতে পারে। 1000-এর বেশি চাপ সহ্য করতে সে পারবে না। এখানে গলনাঙ্ক তাপমাত্রায় পৌঁছতে পৌঁছতে গ্যাসের চাপ হয়ে যাবে 1500 কিলো প্যাসকেল। কিন্তু 1000 কিলো প্যাসকেল চাপ পর্যন্ত সহ্য করতে পারে, তার মানে এর উপরের চাপ তো অবশ্যই সহ্য করতে পারবে না, তার আগেই ফেটে যাবে, 1000 হলেই ফেটে যাবে। এখানে আমরা বলতে পারি অতএব সিলিন্ডারটি ফেটে যাবে। লিখবো যে যেহেতু P2 এর মানটা 1000 কিলো প্যাসকেল থেকে বড়, তাই সিলিন্ডারটি ফেটে যাবে। অতএব সিলিন্ডারটি ফেটে যাবে। তাহলে নেক্সট, গ্যাসের আয়তন ও পরিমাণের সম্পর্ক। যে কোনো একটা গ্যাসের ক্ষেত্রে যদি মনে করো, ধরো অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে 1 মোল অক্সিজেন গ্যাস সমান আমরা লিখতে পারি, অক্সিজেনের আণবিক ভর হলো 32 গ্রাম অক্সিজেন সমান লিখতে পারি আমরা 6.023 ইন্টু 10⁻23টি অক্সিজেন অণু সমান এসটিপিতে যখন আয়তনটা বের করবো সমান আমরা 22.4 লিটার লিখতে পারবো। 1 মোল অক্সিজেন সমান লিখতে পারবো 22.4 লিটার। অন্য গ্যাসের ক্ষেত্রে যেমন কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে যদি লিখি, এক মোল কার্বন ডাই অক্সাইড সমান লিখতে পারবো আমরা, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে 12, এখানে 16 দুগুণে 32, তাহলে হচ্ছে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান 6.023 ইন্টু 10⁻23টি কার্বন ডাই অক্সাইড অণু সমান লিখতে পারবো 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড। এখন এসটিপি এসিটিপি এর মধ্যে দেখি সম্পর্ক। এসটিপি vs এসএটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। এসটিপি যে কোনো কথা বললে এখানে তাপমাত্রাটা হবে 0°C, মানে 273 কেলভিন। এসএটিপি বললে তাপমাত্রা হবে
পঁচিশ ডিগ্রি সেলসিয়াস, মানে কেলভিনে 273 যোগ করলে হবে 298 কেলভিন। চাপটা এসটিপিতে চাপ হলো 101.325 কিলো প্যাসকেল, মানে 1 ATM আর কি। এসটিপিতে চাপ হলো 1 ATM, 1 অ্যাটমসফিয়ার, মানে 101.325 কিলো প্যাসকেল। আর এসএটিপিতে হলো 100 কিলো প্যাসকেল। আয়তন এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন হলো 22.4 লিটার, এসএটিপিতে 24.789 লিটার। তাহলে অনেক জায়গায় তাপমাত্রা চাপ দেওয়া না থেকে এসটিপি এসএটিপি দিয়েও থাকতে পারে, তখন আমরা এগুলো আমাদের মনে থাকলে তাপমাত্রা এসটিপি এসএটিপি তে তাপমাত্রা চাপ আয়তন থাকলে আমরা করতে পারবো। এখানে বলছে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কয়টি অণু আছে? তাহলে অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, তার মানে 32 গ্রাম অক্সিজেন গ্যাসে অণু কতটি? 6.023 into 10⁻23টি। তাহলে হচ্ছে 1 গ্রাম অক্সিজেন গ্যাসে অণু থাকবে 6.023 into 10⁻23 divided 32। কত গ্রাম গ্যাসে? আমাদের 16 গ্রাম গ্যাসে কতটি অণু থাকবে সেটা চেয়েছে। তাহলে 16 গ্রাম গ্যাসে অণু থাকবে 16। তাহলে 6.023 into 10⁻23 গুণন 16 divided 32 আসতেছে 3.0115 গুণন 10⁻23টি অণু। তাহলে ম্যাথটা তুলে নাও। 16 গ্রাম অক্সিজেন গ্যাসে অণুর সংখ্যা কত সেটা চেয়েছি। 32 গ্রামে আমরা জানি 1 মোল, 1 মোল সমান আমরা জানি 6.023 into 10⁻23টি অণু। তাহলে এইখান থেকে আমরা 16 গ্রামে বের করে নিলাম 3.0115 গুণন 10⁻23টি। 5 গ্রাম পানিতে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর সংখ্যা। পানিতে দেখলে আমরা 2টা হাইড্রোজেন, 1টা অক্সিজেন, মানে একটা পানির অণুতে 2টা হাইড্রোজেন পরমাণু, 1টা অক্সিজেন পরমাণু। তাহলে 1 মোল পানিতে আছে 2 মোল হাইড্রোজেন, 1 মোল অক্সিজেন। 1 মোল পানিতে আছে 2 মোল হাইড্রোজেন, 1 মোল অক্সিজেন। তাহলে 1 মোল মানে কত? 18 গ্রাম পানিতে তাহলে কতটি আছে? 18 গ্রাম পানিতে হাইড্রোজেন পরমাণু। 18 গ্রাম মানে 1 মোল, 1 মোলে হাইড্রোজেন আছে 2 মোল। 2 মোল, 1 মোল সমান আমরা জানি 6.023 into 10⁻23। তাহলে 2 মোলে আছে
2 into 10 to the 6.023 into 10 to the power 23 t হাইড্রোজেন পরমাণু। তাহলে আমাদের 5 গ্রামে চেয়েছে, 5 গ্রাম পানিতে হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে 18 ভাগ হয়ে যাবে আর 5 গুণ হয়ে যাবে, গুণন 6.023 into 10 to the power 23 t। তাহলে 10/18 গুণন 6.023 into 10 to the power 23। এখান থেকে পাইলাম 3.461 গুণন 10 to the power 23 t হাইড্রোজেন পরমাণু। তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা আমরা বের করে নিলাম। এখন অক্সিজেন পরমাণু, যে 18 গ্রামে অক্সিজেন আছে, 18 গ্রাম মানে 1 মোল, 1 মোল পানিতে অক্সিজেন আছে, অক্সিজেনে 1 মোল বলতে 6.023 into 10 to the power 23 t অক্সিজেন পরমাণু। তাহলে 5 গ্রাম পানিতে অক্সিজেন পরমাণু আছে 6.023 into 10 to the power 23। এখানে সরি একটু মিস্টেক হয়ে গেছে, এখানে 18 গ্রাম, তাহলে ডিভাইডেড 18 into 5। তাহলে 6.023 into 10 to the power 23 colon 5 divided by 10, 1.7305 মানে 731 into 10 to the power 23 t অক্সিজেন পরমাণু। তাহলে এভাবে আমরা শুধু পানি না, যে কোনো কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, যে কোনো ক্ষেত্রেও পরমাণুর সংখ্যা আমরা বের করে নিতে পারবো। বলছে 300টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের 30 মিলিগ্রাম 30 মিলিগ্রাম খরচ হয়। একটি স্বাক্ষর দিতে কয়টি কার্বন পরমাণু খরচ হবে? তাহলে 300টি স্বাক্ষর দিতে খরচ হয় 30 মিলিগ্রাম। তাহলে একটি স্বাক্ষর দিতে খরচ হবে 30/300 মিলিগ্রাম, মানে 0.1 মিলিগ্রাম। মিলিগ্রামকে গ্রামে আনতে গেলে আমরা 1000 দ্বারা ভাগ দেবো, 10 to the power 3 দ্বারা ভাগ। তাহলে আমরা পাইলাম 0.1 into 10 to the power -3 গ্রাম। এখন আমাদের পরমাণু সংখ্যা চেয়েছে যে কয়টি পরমাণু খরচ হবে। তাহলে গ্রাম থেকে আমরা যদি মোলে নিয়ে আসতে চাই 0.1 into 10 to the power -3, এটাকে যেহেতু কার্বনের আণবিক ভর হইতেছে, কার্বনের ভর সংখ্যা 12, এত মোল। এখন ভরকে আণবিক ভর দ্বারা ভাগ দিলে আমরা মোলে পাবো। বলছে কয়টি কার্বন পরমাণু খরচ হবে, তাহলে এত মোল কার্বন পরমাণু।
এক মোল সমান হইতেছে 1 মোল সমান হইতেছে 6.023 ইন্টু 10^23 টি অণু। তাহলে এত মোল সমান এত গুণন 6.023 ইন্টু 10^23 টি কার্বন পরমাণু। এখন যদি ক্যালকুলেটরে বসাই দেই পারবো 0.1 10^-3 গুণন 6.023 ইন্টু 10^23 ডিভাইডেড 12 পাইলাম 5.01916। তার মানে 0192 দিতে পারি ইন্টু 10^18 টি কার্বন পরমাণু। তাহলে বলা ছিল যে 300টি স্বাক্ষর দিতে খরচ হয় 30 মিলিগ্রাম, 300টি স্বাক্ষর দিতে খরচ হয়, তাহলে একটি স্বাক্ষর দিতে খরচ হয় 0.1 মিলিগ্রাম। এটাকে মিলিগ্রাম থেকে গ্রামে আনলাম, গ্রাম থেকে আমরা আণবিক ভর দ্বারা ভাগ করে মোলে নিয়ে আসলাম। 1 মোল সমান 6.023 ইন্টু 10^23, অতএব এত মোল সমান এত গুণন 6.023 ইন্টু 10^23 গুণ করে বের করে নিলাম মোলের সংখ্যা। নেক্সট ম্যাথে বলা আছে একটি দুর্গন্ধযুক্ত গ্যাস সোডিয়াম সালফাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন করা হলো। এসটিপিতে ওই গ্যাসের 1.0 লিটারের ভর 1.52 গ্রাম হয়। ওই গ্যাসের আণবিক ভর। আণবিক ভর নির্ণয়ের আমরা সূত্রটা চাইলে ডিরেক্ট ইউজ করতে পারি। এম সমান ডব্লিউ আর টি বাই পিভি। তাহলে ভর ছিল 1.52। এখন আর এর মান পিভি এর একক যদি আমরা এটিএম লিটার ইউজ করি তাহলে পি আর ভি আর এর ইউজ করব লিটার অ্যাটমসফিয়ার, মানে 0.0821। তাপমাত্রা হইতেছে এসটিপি তে 0°C মানে 273 কেলভিন। চাপ চাপ এসটিপি তে 1 এটিএম। আয়তন আয়তন দেওয়া আছে 1.0 লিটারের ভর 1.52, তার মানে আয়তন হলো 1.0 লিটার মানে 1 লিটার। এখান থেকে পাবো 1.52 গুণন 0.081 গুণন 273 মানে 34। গ্যাসটির আণবিক ভর বের করে নিলাম। এখন আবার বলছে যে গ্যাসটির নাম কি। এখানে সোডিয়াম সালফাইড ও HCl এর বিক্রিয়ায় গ্যাসটি যেহেতু উৎপন্ন হয়, তাহলে এখানে উৎপন্ন হবে সোডিয়ামের সাথে ক্লোরিন হবে সোডিয়াম ক্লোরাইড, আর হবে হাইড্রোজেনের সাথে সালফার হাইড্রোজেন সালফাইড। তার মানে সোডিয়াম ক্লোরাইড তো লবণ আর গ্যাসটা হবে হাইড্রোজেন সালফাইড। অতএব গ্যাসটির নাম হাইড্রোজেন সালফাইড। খুবই দুর্গন্ধযুক্ত হয়, অনেকটা এটা নাকি অনেকটা পচা ডিমের গন্ধের মতো হাইড্রোজেন সালফাইডের। নেক্সট ম্যাথে বলা আছে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব দেওয়া আছে 15 বলছে 25°C তাপমাত্রায় এত চাপে গ্যাসের আয়তন কত। এখন বাষ্প ঘনত্ব আর গ্যাসের আণবিক ভরের মধ্যে একটা সম্পর্ক আছে। আণবিক ভর বাষ্প ঘনত্ব যদি দেওয়া থাকে আণবিক ভর বের করবো আমরা। বাষ্প ঘনত্বকে 2 দ্বারা গুণ করলে আমরা আণবিক ভর পাবো।
তাহলে আণবিক ভর যদি বের করতে চাই, বাষ্প ঘনত্বকে 2 দ্বারা গুণ করলে আণবিক ভর পাবো, অথবা আণবিক ভরকে 2 দ্বারা ভাগ করলে বাষ্প ঘনত্ব পাবো। এখানে তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, ভর দেওয়া আছে, বলছে যে আয়তন কত। তাহলে আমরা জানি যে পিভি সমান W/m RT। এখান থেকে আয়তন বের করব। চাপ দেওয়া আছে 75 সেন্টিমিটার দরকারি। এটিএম এ যদি নিয়ে আসি তাহলে 1 এটিএম সমান 76 সেন্টিমিটার মার্কারি। তাহলে 76 দ্বারা যদি ভাগ করি, ভর দেওয়া আছে 5.6 গ্রাম। চাপ, আয়তন আয়তন তো বের করব। আণবিক ভর কত? বাষ্প ঘনত্বকে 2 দ্বারা গুণ, তার মানে 30। তাপমাত্রা কত দেওয়া আছে? 25 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 25 যোগ 273 মানে 298 কেলভিন। এখানে যদি বসাই দিই সব, 75/76 গুণন ভি, ডব্লিউ হচ্ছে 5.6, 30, আর হইতেছে এখন চাপ। আয়তনের এককটা কোন এককটা ইউজ করতেছি? চাপের এটিএম একক যেহেতু ইউজ করেছি, আয়তনের লিটারে আসবে ফলাফল। লিটার অ্যাটমসফিয়ার এককটা ব্যবহার করি, 0.0821। তাপমাত্রা হইতেছে 298 কেলভিন। এখান থেকে আয়তন পারবো আমরা 5.6 গুণন 0.0821 গুণন 298 ডিভাইডেড 30 গুণন হবে 76/75। আয়তন আসতেছে 4.6278 মানে 6 to 8 লিখতে পারি লিটার। এটা আগের মতোই ছিল, আমি জাস্ট এটা দিয়েছিলাম বাষ্প ঘনত্বের জন্য। বাষ্প ঘনত্ব থাকলে আমরা 2 দিয়ে গুণ করে আণবিক ভর বের করে নেব। বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এত চাপে একটি বেলুনের ক্ষমতা দেওয়া আছে এত লিটার। বলছে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এত চাপে বেলুনের ক্ষমতার কত পরিবর্তন হবে? তার মানে বেলুনের আগের ক্ষমতা বা আয়তন ছিল 0.5 লিটার। যখন তাপমাত্রা চাপ চেঞ্জ করব, আয়তনেরও চেঞ্জ হবে। তার মানে এখানে চাপ, তাপমাত্রা, আয়তন তিনটাই লিখতেছে। তাহলে আমরা বয়লের সূত্র, চার্লসের সূত্রের সমন্বয় সূত্রে পড়েছিলাম P1V1/T1 সমান P2V2/T2। এখানে চাপ হইতেছে P1 এর মান 0.987, আয়তন তখন আয়তন ছিল 0.5 লিটার, তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস মানে 273 যোগ করলে 298 কেলভিন। পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, চাপ ছিল 0.93 এটিএম। আয়তন, এখানে আয়তনটা বের করে নেব, কারণ আয়তনের কত পরিবর্তন হবে সেটাই চেয়েছে। আগে ছিল 0.5 লিটার, এখন কত হবে সেটা বের করে নিয়ে কত পরিবর্তন সেটা বের করে নেব। দ্বিতীয় ক্ষেত্রে তাপমাত্রা ছিল 200 মানে 15 ডিগ্রি সেলসিয়াস, এর সাথে 273 যদি যোগ করি 200, এখান থেকে আমরা V2 এর মানটা বের করে নিই। 0.987 গুণন 0.5 298 গুণন হবে এদিকে 288 ডিভাইডেড 0.93। আয়তনটা আসতেছে 0.5
5128 3 512838 তার মানে 284 লিখতে পারি। এত লিটার আগে ছিল 0.5 লিটার, তাহলে আয়তনের কত পরিবর্তন হলো? আয়তনের পরিবর্তন হবে 0.5128 ডিভাইডেড 0.5 না মাইনাস 0.5 দিলে আমরা পারবো 0.0128 লিটার। তাহলে এত আয়তনের পরিবর্তন হবে, এত আয়তন বৃদ্ধি পাবে। এইমাত্র অলরেডি হয়ে গেছে, তবে ওখানে চাপ আয়তন ছিল, এখানে চাপ আয়তন তাপমাত্রা তিনটার মধ্যেই সম্পর্ক দেওয়া আছে। তাহলে এটা আমরা P1/T1 সমান P2/T2 দিয়ে আমরা করব। এটা হোমওয়ার্ক। তাহলে এটা আমাদের লাস্ট ম্যাথ। বলছে উদ্দীপকের মতে গ্যাস ভর্তি অবস্থায় সিলিন্ডারের ভর নির্ণয় করো। বলছে যে এলপিজি সিলিন্ডারের সর্বোচ্চ চাপ ক্ষমতা 116 এটিএম। শূন্য অবস্থায় ভর দেওয়া আছে 16 কেজি। আয়তন দেওয়া আছে 120 লিটার। বলছে এলপিজি গ্যাস সিলিন্ডার স্টেশন থেকে 100 এটিএম চাপে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলিন্ডারে গ্যাস ভর্তি আছে। এখানে গ নাম্বারটা যদি আমরা করি, বলছে যে সিলিন্ডারের ভর কত গ্যাস ভর্তি অবস্থা। তাহলে আমরা গ্যাসের ভরটা যদি বের করে নেই, গ্যাসের ভরটা সিলিন্ডারের ভর যোগ করলে গ্যাস ভর্তি অবস্থায় সিলিন্ডারের যত ভর ছিল তত পাবো। তাহলে আমরা তো জানি পিভি সমান W/M। RT। এখান থেকে আমরা W সমান আমরা পাবো MPV/RT। এখন দেখি এককগুলো। এম আণবিক ভর, এটা কোন গ্যাস দেওয়া আছে? বিউটেন, C4H10। আণবিক ভর কত হবে? ফোর ইন্টু 12 যোগ 10 সমান আসতেছে 58। চাপ দেওয়া আছে 100 এটিএম। আয়তন দেওয়া আছে সিলিন্ডারের আয়তন 120 লিটার। তাপমাত্রা কত? তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কেলভিনে আনতে গেলে 298। 58 চাপ হইতেছে 100, আয়তন 120, আর লিটারে এটিএম একক। আয়তন লিটারে, চাপ এটিএম এ 0.0821। তাপমাত্রা হইতেছে 298 কেলভিন। 58 গুণন 100 গুণন 120 ডিভাইডেড 0.0821 গুণন 298।
এখান থেকে ভরটা আমরা পাইলাম 28447.8 7418 এত গ্রাম। গ্রামকে আনুমানিক গ্রামকে 1000 দ্বারা ভাগ দিলে এখানে আমরা কেজিতে পাবো কত হবে, 28.447874। এখানে আমরা দশমিকের পর এত সংখ্যা না নিয়ে দুইটা সংখ্যা নিতে পারি। তাহলে গ্যাস ভর্তি অবস্থায় সিলিন্ডারের ভর কত? সিলিন্ডারের ভর ছিল 16 কেজি, আর গ্যাসের ভর 28.4478। তাহলে যদি যোগ করি তাহলে টোটাল ভর পাবো আমরা তাহলে 28.4478 যোগ 16 হচ্ছে 44.44787 কেজি। এখানে গ্রামে আসছে, এখানে মিস্টেক, 1000 দিয়ে যেহেতু ভাগতেছি কেজিতে এসে গেছে। তাহলে গ নাম্বারটা পাইলাম। এখন ঘ নাম্বারটা বলছে যে গ্যাস ভর্তি সিলিন্ডার রক্ষিত কক্ষের তাপমাত্রা 85 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেলে সিলিন্ডারে বিস্ফোরিত হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দ্বিতীয় ক্ষেত্রে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন নিয়ে যাবে তখন যে চাপটা, সেই চাপটা এখানে বলছে যে সর্বোচ্চ চাপ সহ্য করতে পারে 116 এটিএম। সেই চাপটা 116 এটিএম থেকে যদি বেশি হয় তাহলে সিলিন্ডারটি অবশ্যই বিস্ফোরিত হয়ে যাবে। এখানে আয়তনের কথা যেহেতু বলা নেই, আয়তন স্থির, এখানে চাপ এবং তাপমাত্রার মধ্যে P1/T1 সমান P2/T2। প্রথম ক্ষেত্রে চাপ কত ছিল? গ্যাসের চাপ 100 এটিএম, তাপমাত্রা তখন ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, মানে 298 কেলভিন। পরে যে চাপটা, সেই চাপটা বের করবো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে T2 হইতেছে 85 যোগ 273, মানে 358 কেলভিন। তাহলে 358 গুণ 100 ডিভাইডেড 298 হচ্ছে 120.134 এটিএম। বলা আছে যে সিলিন্ডারটি 116 এটিএম চাপ সহ্য করতে পারে। তার মানে যেহেতু 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 116 পার হয়ে গেছে, তাহলে অবশ্যই সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে যাবে। লিখতে পারি যেহেতু P2 এর মানটা 116 এটিএম থেকে বেশি, অতএব সিলিন্ডারটি বিস্ফোরিত হবে।
তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।